দেশজুড়ে লোডশেডিং আরও বেড়েছে। শহরের তুলনায় গ্রামের পরিস্থিতি বেশি ভয়াবহ। কুমিল্লা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় প্রতিদিন 10 ঘন্টার বেশি লোডশেডিং হচ্ছে, আর এর নেতিবাচক প্রভাব পড়ছে মানুষের জীবনযাত্রা, কারখানার উৎপাদন এবং চিকিৎসা ব্যবস্থায়। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কুমিল্লায় তীব্র গ্যাস সংকট ও বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত জনজীবন। চাহিদার তুলনায় উৎপাদন কম থাকায় 17 উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা সহ আশেপাশের জেলাগুলোতে চলছে নিয়মিত লোডশেডিং। বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে ছোট বড় শিল্প কারখানার উৎপাদন, বিপাকে শিক্ষার্থী ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীরাও। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও জটিল অস্ত্রোপচার ব্যাহত হচ্ছে। গ্যাসও তাহে না, কারেন্টও তাহে না। এখন নিম্ন ফ্যামিলি যারা আছে তারার লাগে সংকট। কারেন্ট গেলে একবার গেলে 10 মিনিট থাকে, আর 30-40 মিনিট কারেন্ট থাকে না। এবার ডেলি অন্তত 6-7 বার কারেন্ট যায়। গেলে মনে করেন 3 ঘন্টা কি 4 ঘন্টা থাকে, তারপরে এই গরমের দিন ঘুম যাওয়া অসুবিধা। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী জানান, জাতীয় গ্রিডে উৎপাদন কম থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না। আবহাওয়া যখন উত্তপ্ত থাকে তখন মানুষের চাহিদা বেড়ে যায়, ফ্যান চলে, এসি চলে, এই সমস্ত কারণে চাহিদা অনেক বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে ওই জ্বালানি সংকটের স্বল্পতার কারণে উৎপাদনটা সেই পর্যায়ে করতে পারে না, তখন লোডশেডিং হয়। ময়মনসিংহে মাঝে মাঝে সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পিছু ছাড়েনি লোডশেডিং। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে নাকাল নানান শ্রেণী পেশার মানুষ। কমেছে শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় রোজগার। দিনের কথা 12 ঘন্টার মধ্যে 3 ঘন্টা পাই, 9 ঘন্টাই নাই। কারেন্টের এত ভয়ঙ্কর অবস্থা বলার বাইরে, আমরা ব্যবসা করতে পারতেছি না। যে গ্রামে তো আমরা আজকে হারা রাত আমরা ঘুমারই পাইছি না। আমাদের এই মুদ্রণ শিল্পের অবস্থা খুবই খারাপ অবস্থা। তবে কবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে তা জানাতে পারেনি কেউ। এদিকে কিছুটা স্বস্তি ফিরেছে বরিশালে। রূপাতলী পাওয়ার গ্রিডের কর্মকর্তার দাবি, বর্তমানে জেলায় কোনো লোডশেডিং নেই। বাসাবাড়িতে আসলে বিদ্যুৎ একটু বেশি যেত, এই গত 2-3 দিনে দেখতেছি বেশ পরিবর্তন আসছে। বিদ্যুৎ না থাকে কাস্টমারও ঢুকতে চায় না বা আমরাও তাদের সার্ভিস দিতে পারি না। আজকে দোকান আমরা প্রতিষ্ঠানে আসার পর থেকে এখনো আজকে পর্যন্ত আসে যায়নি। জ্বালানি সংকট কাটিয়ে উৎপাদন না বাড়ানো পর্যন্ত বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি হবে না বলে মনে করছেন বিদ্যুতের কর্মকর্তারা। শাকিলা শম্পা, ৭১। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে রূপগঞ্জে বিভিন্ন শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। অনেক কারখানা বন্ধের পথে। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, দিনে ঠিক কত ঘন্টা বিদ্যুৎ থাকছে? ভোগান্তি নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? মুন্নি, আপনি জানেন যে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল ক্ষেত্রে রূপগঞ্জে অনেকটি শিল্প কারখানা রয়েছে। এখানে কিন্তু 700-র অধিক ছোট বড় বিভিন্ন ধরনের শিল্প কারখানা রয়েছে। এছাড়া কিন্তু রূপগঞ্জের কাঞ্চনে কিন্তু 7টির মতো ছোট বড় 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 পাওয়ারলুম রয়েছে, যেখানে চাদর উৎপাদন করে সেই চাদর দেশে থেকে ছাড়িয়ে দেশের বাইরে রপ্তানি করা হয়। তবে গত 4 দিন ধরে কিন্তু লোডশেডিং এর প্রবণতা অনেকটাই কমে এসেছে। সে কারণে ব্যবসায়ীরা বলছেন অনেকটা তারা স্বস্তি পেয়েছে। তবে লোডশেডিং যে স্বাভাবিক অবস্থা, যে বিদ্যুতের যে সরবরাহটা, সেটা কিন্তু স্বাভাবিক হচ্ছে না। সে কারণে কিন্তু ব্যবসায়ীরা অনেকটাই তারা ভেঙে পড়ে। তারা আমাদেরকে জানিয়েছেন যে লোডশেডিংটা যদি পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয় তাহলে কিন্তু তাদের এই উৎপাদিত পণ্য সামগ্রী সেটাকে তারা উৎপাদন করতে হবে। তো এই মুহূর্তে আমি কথা বলবো যে কাঞ্চন পৌর টেক্সটাইল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সাথে। তার কাছে জানতে চাইবো যে লোডশেডিং এর কারণে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। ধন্যবাদ। আসলে লোডশেডিং এর কারণে আমাদের বিগত কয়েক মাস যাবৎ কাঞ্চন পৌরসভায় যে টেক্সটাইল গুলো আছে এগুলো আমরা খুবই হতাশার মধ্যে আছি। তবে আগের চেয়ে একটু এখন ভালো অবস্থায়। তারপরে আমাদের গ্যাস, বিদ্যুৎ আমাদের প্রতিনিয়ত এগুলা লোডশেডিং হচ্ছে এবং সরকারের কাছে আমাদের দাবি যাতে এই বিদ্যুৎটা যে লোডশেডিংটা কমিয়ে দেয়, তাহলে আমাদের শিল্পটা বেঁচে থাকবে। এবং আমাদের যে ব্যাংকের যে ঋণ আছে, অনেকে এমন অবস্থা হয়েছে যে আপনার বিদ্যুতের জন্য আমাদের কাপড় উৎপাদন হচ্ছে না, শ্রমিকদের বিল দিতে পারতেছি না, আমাদের ধ্বংসের দ্বার প্রান্তে আমরা চলে যাচ্ছি। তো সরকারের কাছে দাবি যাতে আমাদের বিদ্যুৎ, গ্যাস সার্বক্ষণিক যাতে আমাদের ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা ব্যবসা করে একটু আরাম পাবো। তো মনে একটা কথা আপনাকে জানিয়ে রাখি যে শুধু বিদ্যুৎ কিন্তু ঘাটতিটা মানে লোডশেডিংয়ের প্রবণতা কমে আসলো। গতকালকে থেকে কিন্তু রূপগঞ্জে কিন্তু গ্যাসের যে সংকট সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। তা আমরা বড় বড় গার্মেন্টস ব্যবসায়ীর সাথে আমরা কথা বলি, তারা আমাদেরকে জানিয়েছেন যে গ্যাসের কিন্তু চাপটা অনেকটাই
প্রেশার কম থাকার কারণে তাদের যে ডাইং এর যে কাপড় প্রসেসিং করা সেটা কিন্তু তারা অনেকটা সমস্যাগ্রস্ত হচ্ছে। তারাও বলছে যে এইভাবে যদি বিদ্যুৎ এবং গ্যাসের যে লুকোচুরি খেলা হয় তাহলে কিন্তু তারা অনেকটাই সমস্যাগ্রস্ত হবে। তবে আমরা যে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর যে জিএম এর সাথে আমরা কথা বলে জানিয়েছি যে তারা গ্রিডে বিদ্যুতের উৎপাদনের কম থাকার কারণে কিন্তু লোডশেডিং এর প্রবণতা বাড়ছে। তবে পার্শ্ববর্তী আড়াইহাজারে যদি আগামী 1 মাসের মধ্যে 250 মেগাওয়াট যে গ্রেড চালু করা হবে পাওয়ার গ্রেড, সেটা যদি চালু হয় তাহলে রূপগঞ্জ এবং পাশে যে 2,500 সেই এলাকায় কিন্তু বিদ্যুতের লোডশেডিং এর প্রবণতা অনেকটা কমে আসবে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। তো সর্বোপরি ব্যবসায়ীরা বরাবরই তারা আমাদেরকে জানিয়েছে যে সরকার যেন অতি দ্রুত এই নজর দেয়, কারণ বাংলাদেশ একটু রপ্তানিমুখী শিল্প। রিয়াজ হোসেন, অসংখ্য ধন্যবাদ বেশ কিছু তথ্যের জন্য। রূপগঞ্জ থেকে রিয়াজ হোসেন যুক্ত ছিলেন। বিদ্যুৎ উৎপাদনে গ্যাস, তেল, কয়লা কিংবা সূর্যের আলো কিছুই লাগছে না। বগুড়ায় ফ্লাই হুইল প্রযুক্তি ব্যবহার করে জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের পরীক্ষামূলক উদ্যোগে সাফল্য পাওয়া গেছে। এবার 1 মেগাওয়াট ক্ষমতার পূর্ণাঙ্গ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে পল্লী উন্নয়ন একাডেমি RDA। SM আবু সাইদের প্রতিবেদন। বগুড়া শহরের এরুলিয়ার বানদিঘি এলাকায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে ফ্লাইহুইল প্রযুক্তির বিশেষ যন্ত্রপাতি। জ্বালানি ছাড়া এই প্রযুক্তিতে উৎপাদিত বিদ্যুতে অনায়াসে চালানো হচ্ছে 2টি বড় পাম্প ও ওয়েল্ডিং মেশিন। এই প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ খাতটাকে যত সহজ করে মানুষের কাছে কম মূল্যে অতি দ্রুততার সহিত বিদ্যুৎটা পৌঁছে দেওয়া যায়। দুটো অপারেশন এবং মেইনটেনেন্স এবং একজন লোক টেকনিশিয়ান থাকবে আমাদের প্রশিক্ষিত, সে চালাবে। 2025 সাল থেকে এটা আমরা আরো 25 সালের আগেও ট্রাই করছি, কিন্তু 2025 সাল থেকে আমরা মোটামুটি পরিপূর্ণভাবে এটাকে ট্রায়ালে 2004 সাল থেকে ফ্লাইহুইল প্রযুক্তি নিয়ে গবেষণা চালাচ্ছে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি RDA ও বিগ 6 অ্যান্ড এগ্রি ইঞ্জিনিয়ারিং। প্রকল্পের গবেষক জানান, গবেষণার নানা ধাপ পেরিয়ে বর্তমানে 500 কিলোওয়াট ক্ষমতার 2টি মোটর চালিয়ে চলছে পরীক্ষা নিরীক্ষা। এই প্রযুক্তিতে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদন খরচ মাত্র 1 টাকা 50 পয়সা। পূর্ণাঙ্গ প্ল্যান বসাতে ব্যয় 25 কোটি টাকা। কর্তৃপক্ষ আরো জানিয়েছেন, এই প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য আবহাওয়া বা সূর্যের আলোর উপর নির্ভর করতে হয় না। প্রকল্পটি পূর্ণাঙ্গ রূপ পেলে জ্বালানি সংকট মেটাতে তৈরি হবে এক বিপ্লব। ইতোমধ্যে পর্যালোচনা ও অর্থায়নের জন্য পাঠানো হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জলবায়ু ট্রাস্টে। আমরা বাংলাদেশে প্রথম বগুড়ায় এটি গবেষণা হচ্ছে। তো আমি যেটা খুব সংক্ষেপে বলছি, এখানে আমাদের অপারেটিং যে কস্টটি, আমরা 1 ইউনিট বিদ্যুৎ খরচ বাংলাদেশের আমরা জানি 14 থেকে 16 টাকা। এখানে আমার মাত্র 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে 1.5 টাকার মতো। পরীক্ষামূলক এই প্ল্যান্ট পরিদর্শনে গিয়ে এই প্রযুক্তির প্রশংসা করেন এলাকার সংসদ সদস্য। যে বিষয়ে অভিজ্ঞ যারা রয়েছেন তারা এসে এটা পরিদর্শন করে এটার যদি তারা মনে করেন যে ফিজিবল, তো এইটা মাধ্যমে আমরা বাংলাদেশের বিদ্যুৎ অনেকাংশে আমরা লাঘব করতে পারব। গবেষকরা বলছেন, গবেষণাটি সফল হলে ফ্লাইহুইল প্রযুক্তি হতে পারে কম খরচে বিদ্যুৎ উৎপাদনের বড় ভরসা। SM আবু সাইদ, 71, বগুড়া। 1 মাস হয়ে গেল গ্যাস সংকটের সমাধান হচ্ছে না সাভারে। এতে আবাসিকের গ্রাহকদের পাশাপাশি ভোগান্তিতে CNG স্টেশন ও শিল্প কারখানার মালিকরা। সাভারের আমিনবাজার, হেমায়তপুর সহ পৌরসভার বেশিরভাগ এলাকাতেই গ্যাস নেই। গ্রাহকদের অভিযোগ, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত কিছুটা গ্যাস থাকে, সকাল হতেই আবার চলে যায়। একই অবস্থায় CNG স্টেশনগুলোর। বেশিরভাগ স্টেশনে গ্যাসের চাপ নেই। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না প্রাইভেট কার ও CNG অটোরিকশার চালকরা। পাশাপাশি অনেক শিল্প কারখানার উৎপাদনও কমে গেছে। গ্যাস সংকট নিয়ে আরো জানাতে সাভার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিনামিন। রায়ান, গ্যাস সংকট কতটা তীব্র হয়েছে এবং সংকট কাটাতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, এই বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? মুন্নি, সাভারের গ্যাস সংকট আগের থেকে কিছুটা উন্নতির দিকে, কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক হয়নি।
সাভার পৌরসভা সহ আশুলিয়া শিল্পাঞ্চলের অবস্থা একই। রাতে মধ্যরাতের পর কিছুটা গ্যাস আসে, সকাল পর্যন্ত, সকাল 7টা 8টা, এরপরে কিন্তু আবার গ্যাস চলে যায়। সেটা এই যে আমি এখন সাভার রেডিও কলোনি একটি সিএনজি স্টেশনে আছি, এখানে গ্যাস আছে, তবে চাপ খুবই কম। এবং সাভার পৌরসভার মধ্যে যে 3টি সিএনজি স্টেশন আছে তার মধ্যে 2টিতে এখন কিছুটা গ্যাস পাচ্ছেন গ্রাহকরা, আর একটি বলা যায় বন্ধ। আমিনবাজার হেমায়তপুরের দিকে অবস্থা একই রকম এবং আশুলিয়ার দিকেও একই রকম অবস্থা। আর বাসাবাড়ির কথা যদি বলি, পৌরসভার পার্বতীনগর বা ব্যাংক কলোনি এলাকায় গ্যাস একেবারেই নেই, তবে থানা রোড সহ তালবাগ বা মজিদপুর যে এলাকা আছে বা রেডিও কলোনি এলাকা, এই এলাকাটাতে আবার মধ্যরাতের পর সকাল পর্যন্ত গ্যাস গ্রাহকরা পাচ্ছেন, দিনের বাকি সময় আবার গ্যাস পাচ্ছেন না। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন যারা আসলে চাকরিজীবী, তারা এর বাইরে যারা গার্মেন্টসে চাকরি করেন তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে। তাদের মধ্যরাতে জেগে তারপর রান্না করতে হচ্ছে, এবং যারা গাড়ি চালক আছেন তারাও একটা বড় ভোগান্তির মধ্যে আছে, বিভিন্ন পাম্প ঘুরে তারপর তাদের গ্যাস নিতে হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু এটি হচ্ছে মহাসড়ক এলাকা এবং এই অঞ্চল আসলে সিএনজি অটো রিক্সা, যার কারণে আসলে কিছুটা স্বস্তি বলা যায় গাড়ি চালকদের মধ্যে। যদি এটি থাকতো তাহলে হয়তো সংকট আরো বেশি তীব্রভাবে দেখা দিত। মুন্নি। রায়ান বিন আমিন, অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য। গ্যাস সংকট নিয়ে কথা বলতে সাভার থেকে রায়ান বিন আমিন যুক্ত ছিলেন। সকাল থেকে রাত যানজট নিয়ন্ত্রণে সড়কে দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জের ট্রাফিক পুলিশ সদস্যরা, কিন্তু যানবাহনের কালো ধোঁয়া, ধুলাবালি আর অতিরিক্ত হর্নের শব্দে প্রতিদিনই বাড়ছে তাদের স্বাস্থ্য ঝুঁকি। দীর্ঘ সময় দূষিত পরিবেশে কাজ করায় শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়া ও শ্রবণ সমস্যার আশঙ্কা রয়েছে। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঘড়ির কাঁটায় সকাল 9টা, চাষারা মোড়ে যানজট নিয়ন্ত্রণে ব্যস্ত ট্রাফিক পুলিশ। চারপাশে সারি সারি যানবাহন, অবিরাম হর্ন আর কালো ধোঁয়া। ঘন্টার পর ঘন্টা এই পরিবেশেই দায়িত্ব পালন করতে হয় তাদের। শুধু চাষারা নয়, লিংক রোড, সাইনবোর্ড, পঞ্চবটি ও ফতুল্লা সহ গুরুত্বপূর্ণ সড়কেও একই চিত্র। যানজটে দীর্ঘ সময় ইঞ্জিন চালু থাকায় বাড়ছে ধোঁয়া ও বায়ু দূষণ। এই যে ধুলাবালি সহ রাস্তায় ডিউটি করা, এটা ট্রাফিক সদস্য যারা আছে, আমরা সার্জেন্ট সহ যারা রাস্তায় থাকি, এই ধুলাবালি আমাদের নাকে মুখে গেলে স্বাস্থ্যর জন্য এটা যথেষ্ট ক্ষতিকারক। অনেক সময় আমাদের ট্রাফিকের সদস্য দীর্ঘদিন যারা ডিউটি করে তারা অনেক সময় কানে শুনতে পায় না, আবার আমাদের ফুসফুস, লাংস এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে আমরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করছি। 8 থেকে 10 ঘন্টা আমরা কাজ করি, এর ভিতরে রোদ, বৃষ্টি যাই হোক আমাদের জনগণের দেওয়ার জন্য, সার্ভিস দেওয়ার জন্য আমাদের থাকতে হয় রাস্তায়। এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ট্রাফিক পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্যার, আমাদের প্রত্যেকটা জেলায় আমাদের জেলা হাসপাতাল রয়েছে, সেখানে একজন ডাক্তারও থাকেন, স্বাস্থ্য বিভাগে একজন ডাক্তার থাকেন, ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করা হয়ে থাকে। আমাদের স্বাস্থ্য বই রয়েছে, প্রয়োজনীয় ওষুধপত্র রাখা হয়েছে, তাদের চিকিৎসার জন্য আমরা ওষুধপত্র প্রদান করা হয়ে থাকে। দূষিত বাতাস ও অতিরিক্ত শব্দের দীর্ঘমেয়াদী সংস্পর্শে শ্বাসতন্ত্র, চোখ ও শ্রবণ শক্তির ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে জানান বিশেষজ্ঞরা। পর্যায়ক্রমে তাদের ডিউটিটা হচ্ছে টানা 12 ঘন্টা 10 ঘন্টা যদি একটা মানুষ রোদে থাকে, এক্সপোজড হয়, তাহলে শরীরে তার পানি শূন্যতার সৃষ্টি হয় এবং এই ধোঁয়া এবং এই বায়ু দূষণের কবলে পড়লে তারও শ্বাসতন্ত্রের রোগের সংখ্যা থাকে। পরিবেশ কর্মীদের মতে, ট্রাফিক পুলিশের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ জরুরি। প্রতি মাসে পুলিশকে রুটিন মাফিক একটা চেক আপ করা দরকার এবং বিশেষ করে মানসিক স্বাস্থ্য তাদের কীরকম আছে সেই ক্ষেত্রে তাদের চেক আপ করা দরকার। নগরবাসীর যানজট কমাতে প্রতিদিন সড়কে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা, অথচ তাদের স্বাস্থ্য সুরক্ষায় এখন বড় প্রশ্ন। আল ইমরান, ৭১। নারায়ণগঞ্জে সড়কে যানবাহনের কালো ধোঁয়া, হর্ন আর ধুলায় ট্রাফিক পুলিশের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, বায়ু দূষণের বিষয়ে ট্রাফিক পুলিশ কি বলছেন, এই বিষয়ে কি বলছেন বিশেষজ্ঞরা? মুন্নি, যে ট্রাফিক পুলিশরা আসলে এই নারায়ণগঞ্জের ট্রাফিক নিয়ন্ত্রণ কিংবা যানবাহন নিয়ন্ত্রণ করে থাকে, তাদের জীবনযাত্রার যে নিয়ন্ত্রণ সেটাই এখন অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে।
আপনার নারায়ণগঞ্জে প্রায় 6 লক্ষ যানবাহন এবং 90 লক্ষ মানুষ আছে বসবাস করে এই শিল্পনগরীতে। এইখানে ট্রাফিক পুলিশের আছে মাত্র 100 জন। তো সক্ষমতা কতটুকু থাকলে আসলে সামর্থ্য কতটুকু দিয়ে তারা সর্বোচ্চটুকু চেষ্টা করছে, এমনই একটা পরিস্থিতির মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে বিদ্যুতের পরিবেশে তাদের কাজ করতে হয় সেটা হয়তো এই প্রতিবেদন আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা একজন পুলিশ সদস্যের সাথে কথা বলবো যে আসলে আপনারা তো কাজ করছেন এই যে একটা পরিবেশের মধ্যে, আপনাদের হাইজেনিক স্বাস্থ্য সুরক্ষার মধ্যে কি সুযোগ সুবিধার মধ্যে আছেন কিংবা কি নেই আপনাদের? ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। আসলে আমাদের তো দীর্ঘ সময় দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করতে হয়, আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন আমাদের ধুলাবালি, রোদ, বৃষ্টি, ঝড় এগুলো একটা স্বাস্থ্য ঝুঁকির একটা ব্যাপার থাকে। আমাদের পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা নাই, আমরা বাথরুমের একটা সমস্যায় ভুগি। আরো আছে যে আমাদের যানবাহনের একটু অপ্রতুলতা আছে, যেমন আসা যাওয়া এগুলো একটু সমস্যা হচ্ছে। তো এগুলো আসলে সমস্যা, আমরা এগুলো মাথায় নিয়েই আমরা ডিউটি করতেছি, চেষ্টা করতেছি সর্বোচ্চটা সেবা দেওয়ার জন্য, জনগণ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, তাদের গন্তব্যে পৌঁছতে পারে, আমরা সেই চেষ্টাটাও চালিয়ে যাচ্ছি। মুন্নি, আপনি দেখলেন যে আসলে জনগণের সেবা যদি কাঙ্ক্ষিত সেবা যদি নিশ্চিত করতে হয় তাহলে যে ধরনের সুযোগ সুবিধা দরকার ছিল এই জনবান্ধব পুলিশ গড়তে আসলে সেই সুযোগ সুবিধার বিকল্প নেই। তো বিশেষজ্ঞরা মনে করছেন এই সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলেই আসলে জনবান্ধব পুলিশ আরো ভালো সার্ভিস কিংবা সেবা দিতে পারবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। নারায়ণগঞ্জ থেকে এই ছিল মুন্নি আমার কাছে। অসংখ্য ধন্যবাদ হাবিবুর রহমান। সঙ্গেই থাকবেন, নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমান যুক্ত ছিলেন। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে বিরোধী দল সরকারের উপর দায় চাপাবে, এটা জনগণ বিশ্বাস করবে না, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। মঙ্গলবার ময়মনসিংহের জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, দেশের চলমান গ্যাস সংকট পুরোপুরি স্বাভাবিক হতে অন্তত 2 বছর সময় লাগতে পারে। তিনি বলেন, দীর্ঘদিনের ঘাটতি ও পুঞ্জীভূত সমস্যার কারণেই বর্তমান সংকট তৈরি হয়েছে। তথ্য উপদেষ্টা আরও বলেন, অতীতের দীর্ঘমেয়াদী সমস্যার প্রভাব বর্তমান সরকারকে মোকাবেলা করতে হচ্ছে। তবে মানুষের দুর্ভোগ কমাতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বিভিন্ন উদ্যোগ নিয়েছে। মানুষের সাফারিং ইজ ট্রু, কিন্তু এটার জন্য আমাদেরকে ব্লেম করাটা সঠিক না। বিরোধী দল দায় চাপিয়ে দেবেন, দিয়ে তারা করবেন। তবে বাংলাদেশ এখন এমন একটা জায়গায় পৌঁছেছে বলে আমরা বিশ্বাস করি, একটা জ্ঞানভিত্তিক সমাজের দিকে, যেখানে অহেতুক যদি কাউকে দায় দেওয়া হয় সেটা মানুষ শুনবে বলে মনে হয় না। রাষ্ট্রপতি হওয়ার পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফলে শূন্য হবে ঠাকুরগাঁও 1 আসন। আলোচনা চলছে আসনটির উপনির্বাচনে বিএনপির হাল ধরবেন কে। তবে এরই মধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমিন ও বড় মেয়ে ডক্টর শামারু মির্জার নাম। তবে কোনো কিছুই এখনও চূড়ান্ত নয়। এদিকে প্রার্থী নির্বাচনের হিসাব কষছেন ভোটাররা। তানভীর হাসান তানুর তথ্য ও জাহিদ হাসান মিলুর ছবিতে প্রতিবেদন। রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও 1 আসন ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক হিসাব। তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নিলে আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচন দিতে হবে নির্বাচন কমিশনকে। সম্ভাব্য সেই উপনির্বাচন ঘিরেই এখন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে কে হচ্ছেন বিএনপি প্রার্থী। এরই মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমিনের নাম, যিনি জেলা বিএনপির সভাপতি এবং ঠাকুরগাঁও পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও স্থানীয় সাংগঠনিক ভিত্তির কারণে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নামকে গুরুত্ব দিচ্ছেন দলটির নেতাকর্মী ও স্থানীয়রা। স্থানীয় ভোটারদের অনেকেই মির্জা ফয়সল আমিনকে সমর্থন করে বলছেন, তিনি সংসদ সদস্য হলে এলাকার উন্নয়নের ধারাবাহিকতা আরো এগিয়ে যাবে। ফয়সল আমিনকে দেখতে যায়, তার জনপ্রিয়তা ঠাকুরগাঁওর মধ্যে অনেক বেশি এবং তারও যে কার্যক্রম মোটামুটি ভাবে ভালো। মির্জা ফয়সল সাহেব যদি এমপি হন তাহলে আমাদের ঠাকুরগাঁওটা আরো শান্তিপূর্ণ আমরা থাকতে পারবো এবং এই এলাকাটা আরো উন্নয়নে ভরে যাবে। তবে আলোচনায় গুরুত্ব পাচ্ছেন মির্জা ফখরুলের বড় মেয়ে ডক্টর শামারুহ মির্জা। গত নির্বাচনে বাবার পক্ষে নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তিনি। পেশায় চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক শামারুহ দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন, পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত আছেন। ফলে রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে তার নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে।
ভোটারদের প্রত্যাশা পরিবারের রাজনৈতিক ঐতিহ্য ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মানুষের জন্য কাজ করবেন ডক্টর শামারুফ মির্জা। কোনো কিছু প্রয়োজন হলে বা কোনো কিছু সমস্যার সম্মুখীন হলে স্যারের কাছে সমাধান নিতে পারবে, বিভিন্ন রকম পরামর্শ নিতে পারবে। ওই জন্য স্যারের মেয়ে আর কি মোটামুটি আমার দিক দিয়ে আর কি পছন্দনীয়। তবে সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা থাকলেও এখনো কোনো নাম চূড়ান্ত করেনি বিএনপি। আসনটি শূন্য হওয়ার পরই দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক। আসন শূন্য হলে যে কথাটি আপনারা বলতে চাচ্ছেন যে এখানে নির্বাচন, এটা দলের হাইকমান্ড যার সিদ্ধান্ত দিবেন আমরা তার পিছনেই। এখানে দল ঐক্যবদ্ধ, মির্জা আলমগীর মানেই এখানে দল ঐক্যবদ্ধ ছিল। এদিকে আসনটির নেতৃত্ব নিয়ে ভাবছেন তরুণ ভোটাররাও। তাদের অনেকেই বলছেন অল্প সময়ে ঠাকুরগাঁওয়ে অভূতপূর্ণ উন্নয়ন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই উন্নয়নের ধারাকে ধরে রাখবে এমন প্রার্থীকেই দেখতে চান তারা। এমন একজন নেতৃত্ব প্রয়োজন, এমন একজন মানুষকে প্রয়োজন যিনি এই উন্নয়নের ধারাটাকে অব্যাহত রাখতে পারে, এই শুরু করা এই উন্নয়ন কাজগুলোকে সমাপ্তির দিক নিয়ে যেতে পারে। মনে হচ্ছে যে বেশ ভালো একটি পরিবেশ তৈরি হবে এবং এই উপনির্বাচনে এখন পর্যন্ত বলা যাচ্ছে না আসলে কাকে কোন দল মনোনয়ন দেবেন। মেয়ে নাকি ভাই কিংবা নতুন কোনো মুখ, ঠাকুরগাঁও 1 আসনের হাল শেষ পর্যন্ত কার হাতে তুলে দেবে বিএনপি, এখন সেই সমীকরণ মেলাচ্ছেন ভোটাররা। মনিরা কাজুরি, ৭১। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডের মৃত্যু হার বাড়ছে। জাহাজ ভাঙা শিল্পের তথ্য সংগ্রহে যুক্ত ইপসার হিসেব অনুযায়ী গত এক যুগে এই শিল্পে দুর্ঘটনায় ১৬০ জনের বেশি শ্রমিক মারা গেছে। শ্রমিক নেতারা বলছেন জাহাজ ভাঙার প্রতিষ্ঠানগুলো নীতিমালা মানছে না, যেমন কাটার আগে জাহাজ বিষাক্ত গ্যাস মুক্ত হচ্ছে না, অভাব রয়েছে শ্রমিকদের প্রশিক্ষণ এবং সুরক্ষার সরঞ্জামের। এজন্য সরকারি সংস্থাগুলোর তদারকি বাড়ানোর তাগিদ দেন বিশেষজ্ঞরা। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাবুন পাল। চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা শিল্পে একসময় যুক্ত ছিল শতাধিক প্রতিষ্ঠান। বর্তমানে টিকে আছে মাত্র ২৩টি। এর মধ্যে ১৭টি হংকং কনভেনশনের অধীনে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা আইএমও নিবন্ধিত। সম্প্রতি ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে জাহাজে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুতে এই শিল্পে জাহাজে কাজের পরিবেশ নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। এখানে যে শ্রমিকরা কাজ করেন তারা কখনো গ্যাস বিস্ফোরণে, কখনো জাহাজ থেকে পড়ে গিয়ে তাদের নির্মম মৃত্যু ঘটে। স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী দেওয়ার কথা থাকলেও এই ইয়ার্ডগুলো তাদের সেগুলো কতটুকু দিচ্ছে সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। জাহাজ ভাঙা শিল্পের তথ্য সংগ্রহে যুক্ত ইপসার হিসেব অনুযায়ী ২০১৪ সাল থেকে এ পর্যন্ত দুর্ঘটনায় শিপ ব্রেকিং ইয়ার্ডে মৃত্যু হয়েছে ১৬১ শ্রমিকের। সম্প্রতি দুর্ঘটনায় ৯ জন সহ ২০২৬ সালের ১৪ আগস্ট পর্যন্ত ১২ জন মারা গেছেন। ২০১৯ সালে সর্বোচ্চ ২২ জন শ্রমিকের মৃত্যু হয়। জাহাজগুলো ভাঙা হয় কাদেরকে দিয়ে? 1 দিন বা 2 দিনের প্রশিক্ষণপ্রাপ্ত কিছু শ্রমিককে দিয়ে, এবং যে সকল সুপারভাইজারকে ইনভলভ করা হয় ওরাও কতটুকু প্রশিক্ষণপ্রাপ্ত সে ব্যাপারে আমরা সন্দিহান। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ছাড়াও তদারকির সাথে যুক্ত সরকারি সংস্থাগুলোকে এসব দুর্ঘটনার জন্য দায়ী করেন শ্রমিক প্রতিনিধিরা। সার্টিফিকেটগুলি তারা কীভাবে দিচ্ছেন? তারা কি দেখেছেন শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, শ্রমিকদের কর্মঘণ্টা নিশ্চিত করা হয়েছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে? এ বিষয়ে শিল্প সচিব জানান, হংকং কনভেনশনের নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠানগুলো যাতে চলে সেই ব্যাপারে তারা সচেষ্ট আছেন। আপনি কি প্রডিউস করেছেন, কত টাকা দিয়ে, সেইটা না, আপনি কিভাবে করেছেন এটা ইম্পর্ট্যান্ট। তো সেখানে আমার পরিবেশ চলে আসে। এদিকে দুর্ঘটনায় নিজেদের দায় থাকলে তা সংশোধন আর বিষাক্ত গ্যাস সহ জাহাজ পাঠালে জাহাজের পূর্বের মালিকের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন। আমি চাই না আমি নিজে কোনো অনিরাপদ জায়গাতে থাকি, আমি চাই না আমার সন্তানরা কোনো অপরিবেশের মধ্যে, একটা দুর্গন্ধময় পরিবেশের মধ্যে বড় হোক। ১৯৭০-এর দশকে সীতাকুণ্ডে যাত্রা শুরু করে জাহাজ ভাঙা শিল্প। বর্তমানে দেশীয় স্টিল রিরোলিং শিল্পে কাঁচামাল হিসেবে প্রায় ৭০% স্ক্র্যাপ স্টিল ও লোহা সরবরাহ করে এই খাত। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।
সাতক্ষীরায় বেড়ি বাঁধের ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন উপকূলের লাখো মানুষ। এরই মধ্যে ৯০ কিলোমিটার বেড়ি বাঁধের প্রায় ৩০ কিলোমিটারের স্লোপ পানির নিচে তলিয়ে গেছে। ভারী বৃষ্টি, অপরিকল্পিত নদী খনন ও জরাজীর্ণ বেড়ি বাঁধের কারণে বুধহাটা বাজার, মন্দির ও দরগাসহ ৮ থেকে ১০টি ইউনিয়ন ফের প্লাবিত হওয়ার আশঙ্কায় স্থানীয়রা। বরুণ ব্যানার্জির তথ্য ছবিতে প্রতিবেদন। নদী ভাঙনের দিকে তাকিয়ে থাকা এই মুখগুলোতে এখন সর্বস্ব হারানোর ভয়। উপকূলীয় সাতক্ষীরার আশাশুনি, প্রতাপনগর কিংবা আনুলিয়া সবখানে একই উদ্বেগ। উপকূলবাসীর অভিযোগ, বেড়িবাঁধ নিয়ে বারবার দায়সারা কাজ হলেও স্থায়ী সমাধান পাননি তারা। আমরা সবসময় মনে মধ্যে ভয় ভয় যে কখন ভেঙে যাবে আতঙ্কটা। প্রতি বছর এরকম ভাঙে। আমাদের এখানে সংস্কারের এখন ওই অল্প একটু সংস্কার করতে যাওয়াই যায় না। বুধহাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন, অপরিকল্পিত নদী খননের কারণেই পুরো বুধহাটা বাজার, শত বছরের প্রাচীন মন্দির ও বুড়োপীর দরগা সহ গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হওয়ার মুখে। অপরিকল্পিতভাবে নদী খনন করা হয়েছে, যে কারণে এখন নতুন করে আগে যেমন নদী ভাঙনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মহড়া দিত জনগণের, ঠিক বর্তমান অবস্থা সেই আসি গেছে। এই বাঁধ যদি আমাদের না দেওয়া হয় তাহলে এখান থেকে এলাকা ভেঙে গেলে আরো অনেক গ্রাম ক্ষতিগ্রস্ত হবে। এদিকে জেলার অন্তত ৮ থেকে ১০টি ইউনিয়ন নতুন করে নদী ভাঙনের মুখে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, এতে প্রায় ১ লাখ মানুষ বন্যা ও প্লাবনের ঝুঁকিতে পড়বে। জনজীবন, কৃষি, যোগাযোগ ব্যবস্থা এবং স্থানীয় অর্থনীতি হুমকিতে পড়বে। এই পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিতে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কাছে লিখিত আবেদন জানিয়েছে এলাকাবাসী। এই ভাঙন আবার যদি হয় তাহলে কমপক্ষে ৫০,০০০ থেকে ১ লাখ মানুষ আবার পুনরায় এই নদীর প্লাবনে আবার প্লাবিত হবে। এদিকে ঠিকাদার প্রতিষ্ঠান জানিয়েছে, নদী ভাঙন প্রতিরোধে ইতিমধ্যে ৬,০০০ জিও ব্যাগ ডাম্পিং এর কাজ চলছে। নদী ভাঙন ইমার্জেন্সি কাজে আমরা এখানে বস্তা ডাম্পিং অতি দ্রুত করার চেষ্টা করছি। আর স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বলছে, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মেগা প্রকল্পের আওতায় দীর্ঘমেয়াদী সমাধান করা হবে। বাঁধগুলো এতই ঝুঁকিপূর্ণ যে এর আপনার স্লোপ বলা যায় যে 7x1 7x2 পোল্ডার আশাশুনির টোটাল ৯০ কিলোমিটারের মধ্যে ৩০ কিলোমিটার জায়গার স্লোপ ইতোমধ্যে পানির মধ্যে। জাইকার সহায়তা তারা একটা কাজ শুরু করেছে টেকসই বেড়িবাঁধে, সেখানে এমব্যাঙ্কমেন্ট হচ্ছে এবং অচিরেই তাদের কাজ শুরু হবে। উপকূলীয় বাসিন্দারা বলছেন, এখনই স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা না নিলে নিঃস্ব হয়ে যাবে হাজারো পরিবার। আল ইমরান, ৭১। সাতক্ষীরায় বেড়ি বাঁধের ভাঙন নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বরুণ ব্যানার্জি। বরুণ, কোন কোন এলাকায় ভাঙনের কবলে পড়েছে, প্লাবিত হওয়ার আশঙ্কা নিয়ে স্থানীয়রা কি বলছেন? সাতক্ষীরা, বুধহাটা, আশাশুনি সদর, প্রতাপনগর, আনুলিয়া বিভিন্ন এলাকায় বেড়িবাঁধের ভয়াবহ ভাঙনের চরম আতঙ্কে দিন কাটাচ্ছে উপকূলের লক্ষাধিক মানুষ। ভারী বৃষ্টি, অপরিকল্পিত নদীকরণ এবং ঘের মালিকদের ইচ্ছামতো ভেড়িবাঁধ ব্যবহারের ফলে জরাজীর্ণ ভেড়িবাঁধের বুধহাটা বাজার, মন্দির, মসজিদ, দরগাসহ ৮ থেকে ১০টি ইউনিয়ন ফের প্লাবিত হওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। নদী পাড়ে বসে ভাঙনের দিক তাকিয়ে থাকা মানুষগুলো চোখে মুখে শুধু ঘরবাড়ি হারানোর আতঙ্ক। আশাশুনি, প্রতাপনগর কিংবা আনুলিয়া সবখানে একই চিত্র, একই উৎকণ্ঠা। কখন জোয়ারের ঢেউ এসে তাসের ঘরের মতো ভাসিয়ে নিয়ে যাবে বহু কষ্টে গড়া তোলা শেষ সম্বলটুকু, এই শঙ্কায় দিন কাটাচ্ছে মানুষ। স্থানীয়রা বলছেন, দুর্যোগের সময় ভেড়িবাঁধের ব্যবহারের দায়সারা মেরামত করা হলেও স্থায়ী সমাধান হয়নি। এখনও টেকসই বাঁধ নির্মাণের ব্যবস্থা না করা হলে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে যেতে পারে শত শত পরিবার। বুধহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অনেকেই আমার কাছে অভিযোগ করেছেন, অপরিকল্পিত নদী খননের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আকাঙ্ক্ষা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে অন্তত ৫০,০০০ থেকে ১ লাখ মানুষ বন্যা ও প্লাবনের ঝুঁকিতে পড়বেন। ক্ষতিগ্রস্ত হতে পারে জনজীবন, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, স্থানীয় অর্থনীতি। বুধহাটা ইউনিয়নের খেয়াঘাট, আশাশুনি সদর, চাপড়া হাই স্কুল, বটদল, কাদাকাটি, প্রতাপনগর, কুড়িকাউনিয়া, লঞ্চঘাট, সুভদ্রাঘাটি, চাকলা, বন্যতলা, গোয়ালডাঙ্গা বাজার, তোয়ারডাঙ্গা সংলগ্ন
খোলপেটিয়া নদী এবং কাকবৈশিয়া খেয়াঘাট এইসব এলাকায় ভেড়িবাঁধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্থানীয়রা। সময় মতো মেরামত না হলে এই মৌসুমে অথবা যে কোনো সময়ে বাঁধ নদীগর্ভ বিলীন হয়ে যেতে পারে। উদ্ভূত পরিস্থিতির দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি করেছেন জেলা প্রশাসন, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়নের বোর্ডের কাছে লিখিত আবেদনও জানিয়েছেন এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রহমান তাসকিয়া আমাকে জানিয়েছেন সাতক্ষীরা একটি দুর্যোগপূর্ণ এলাকা, বিশেষ করে আশাশুনি, প্রতাপনগর, আনুলিয়া উপজেলার ভেড়িবাঁধ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া 130 কিলোমিটার ভেড়িবাঁধের মধ্যে 30 কিলোমিটার ঝুঁকিপূর্ণ। তাছাড়া প্রায় 90 কিলোমিটার বাঁধের মধ্যে 30 কিলোমিটার অংশের স্লোপ ইতিমধ্যে পানির মধ্যে চলে গেছে। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্যোগের আশঙ্কা রয়েছে। তবে আসার কথা তিনি বলছেন যে এই কাজগুলো তারা ইতিমধ্যেই সংস্কারের কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। এদিকে আশাশুনি উপজেলার নির্বাহী কর্মকর্তা আমাকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে বরুণ ব্যানার্জি আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। সাতক্ষীরার বেড়িবাঁধের ভাঙন নিয়ে কথা বলতে বরুণ ব্যানার্জি যুক্ত ছিলেন আমাদের সাথে। পটুয়াখালীর রাঙাবালির চর মন্তাজ ইউনিয়নের প্রায় 50,000 মানুষের চিকিৎসার একমাত্র ভরসা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি জনবলের অভাবে 2 বছর ধরে অচল। জরুরি চিকিৎসা নিতে নদী পেরিয়ে প্রায় 35 কিলোমিটার পথ পাড়ি দিতে হয় চরবাসীকে। তাই দ্রুত জনবল নিয়োগ দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি চালু করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। দুর্গম চর মন্তাজ ঘুরে এসে কামরুল হাসানের প্রতিবেদন। চিকিৎসা সেবা পাওয়া মানুষের মৌলিক অধিকার, কিন্তু চরমন্তাজের মানুষ সেই অধিকার থেকে দূরে। জরুরি চিকিৎসা সেবা পেতে তাদের পাড়ি দিতে হয় উত্তাল বুড়ো গৌরঙ্গ ও আগুনমুখা নদী, যেতে হয় প্রায় 35 কিলোমিটার দূরের উপজেলা গলাচিপায়। আমাগো হাসপাতালে কোনো ডাক্তার নাই, লোক নাই। আমাগো একটা রোগী সিরিয়াস হইলে নদী পার হইয়া যাওয়া লাগে গলাচিপা নাহলে পটুয়াখালী। আগে একজন স্থায়ী ডাক্তার ছিল, তিনি রিটায়ার্ডের পরে আর এই জায়গায় স্থায়ীভাবে কোনো ডাক্তার দেওয়া হয় নাই। প্রায় 50,000 মানুষের চিকিৎসার একমাত্র ভরসা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জনবল না থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। টিকাদান কর্মসূচি হয়, তখন হসপিটাল খোলা হয়, এছাড়া ম্যাক্সিমাম সময় আপনার বন্ধ থাকে। সময়টা খুললে সময় বন্ধ থাকে, এই অবস্থায় দেই ডাক্তার এই জায়গায় নাই। আমাগো গর্ভবতী মহিলা বা অসুস্থ হয়ে গেলে তো দেখার মতন কেউ নাই। 2 বছর ধরে খালি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের পদ, নেই মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, ফার্মাসিস্ট, আয়া ও নিরাপত্তা প্রহরী। 2 মাঠকর্মী মাঝে মধ্যে কেন্দ্র খুলে দেন শুধু পরামর্শ। সীমানা প্রাচীর না থাকায় স্বাস্থ্য কেন্দ্রের জমিও দিন দিন দখল হচ্ছে। এটা 3 দিক থেকেই অনেকটা সংকুচিত হয়ে আসছে। আশেপাশের যে মানুষেরা আছে তারা সীমানা প্রাচীর না থাকার কারণে এটা তারা প্রতিনিয়তই তারা অল্প অল্প করে দখল করে নিচ্ছে। রাঙাবালি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সপ্তাহে 1 দিন অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য চরমন্তাজে যান। তবে এত বড় এলাকার মানুষের জন্য এই সেবা যথেষ্ট নয়। স্টাফ না থাকার কারণে ওখানকার মানুষের একটু ভোগান্তি হয়। যে স্টাফ দেওয়া হয় বা দ্রুত নিয়োগ দেওয়া হয়, সেক্ষেত্রে স্টাফ সংকটটা সমাধান করতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, জনবল সংকট নিরসনে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা হয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ অধিদপ্তরের অধীনে যিনি আছেন ওনার সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন যে এখানে খুবই আমাদের এমপ্লয়ের সংকট আছে, তো নতুন নিয়োগ না হওয়ার আগ পর্যন্ত বা এইখানে পদায়ন করাটা সম্ভব হচ্ছে না। স্বাস্থ্য কেন্দ্রটি পুরোপুরি চালু করা হবে বলে জানিয়েছে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ। আমরা আশা করি দ্রুতই জনবল যদি আমাদের নিয়োগ হয়, সেক্ষেত্রে আমরা এই ফাঁকা পদগুলি শূন্য স্থানগুলি পূরণ করতে পারবো এবং সরকার আশা করেন শীঘ্রই আমাদের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী যেগুলো ঘাটতি রয়েছে, ওষুধপত্রের ঘাটতি, সেগুলো আমরা পাবো শীঘ্রই এবং সেক্ষেত্রে পুরোদমে আমরা এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমরা এই প্রতিষ্ঠানকে পুরোপুরি চালু করতে পারবো। এলাকাবাসীর দাবি, শীঘ্রই এই স্বাস্থ্য কেন্দ্রের শূন্য পদগুলোতে জনবল নিয়োগ দিয়ে নিয়মিত চিকিৎসা সেবা নিশ্চিত করা হোক। কামরুল হাসান, 71, রাঙাবালি, পটুয়াখালী।
নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রাজধানী ঢাকার পাশাপাশি বগুড়া ও চট্টগ্রামে চালু হয়েছে বিআরটিসির নারী যাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস। গোলাপি রঙের এই বাসে চালক, কন্ডাক্টর ও হেলপার হিসেবেও দায়িত্ব পালন করবেন নারীরা। এতে কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের জন্য সড়কে প্রচলিত হেনস্থা দূর হবে বলে মনে করছেন উদ্যোক্তারা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার সকালে বগুড়া বিআরটিসি ডিপোর সামনে দুটি রুটে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। নারী দ্বারা পরিচালিত বাস দুটি বগুড়ার শেরপুর থেকে মাটিডালি এবং মোকামতলা থেকে বনানী রুটে চলাচল করবে। বাংলাদেশে প্রথম বিআরটিসি মহিলা বাস সার্ভিস চালু করতেছে, এটা হচ্ছে অন্যরকম একটা ফিলিংস। উদ্বোধনীতে সংসদ সদস্য জানান, বিশেষ সার্ভিস নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করবে। পর্যায়ক্রমে দেশের সব এলাকায় এই সেবা চালু হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের অর্ধেক যে নারী তাদের জন্য তিনি ভাবেন, চিন্তা করেন এবং এই কারণেই আজকে তারা যেন সহজে যাতায়াত করতে পারে তাদের সুবিধার্থে এটি দেওয়া হয়েছে এবং পাশাপাশি তাদের কর্মসংস্থানও এখানে হবে, যে কারণ এখানে ড্রাইভার যিনি থাকবেন তিনি মহিলা থাকবেন, কন্ডাক্টর তিনি মহিলা থাকবেন, হেল্পার যিনি থাকবেন তিনি মহিলা থাকবেন। এই উদ্যোগে খুশি এলাকার নারীরা। তারা জানান, এতে কর্মজীবী নারী সহ সাধারণ শিক্ষার্থীদের সড়কে হেনস্থা দূর হবে। ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টাতে অনেক বৃহৎ সাফল্য অর্জন করা যায়। দুটো বাস দিয়ে চালু করেছে, আগামী দিনে মহিলাদের যেটুকু প্রয়োজন এটা সরকার অনুভব করে বাকি বাসগুলো সার্ভিস চালু করবে। একটা এটা বিশেষ সুবিধা, মহিলা সার্ভিস যেহেতু আমাদের বিআরটিসির পার্মানেন্ট মহিলা চালক, মহিলা কন্ডাক্টর এবং হেল্পার এটা মহিলা থাকবে। এখানে কোনো পুরুষ যাত্রী উঠবে না, সেফলি মহিলারা এভাবে চলাচল করবে। একইভাবে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা হয়ে কালুরঘাট থেকে পতেঙ্গা রুটে চলাচল করবে বাস দুটি, যার সর্বনিম্ন ভাড়া করা হয়েছে 10 টাকা এবং সর্বোচ্চ 68 টাকা। খুব ভালো লাগতেছে যে আসলে নারী ড্রাইভারদের জন্য এই গাড়িটা ছাড়া হয়েছে। তো আমি মনে করি যে আমাদের মতন যত আরো নারী ড্রাইভার হোক, নারীদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে বিআরটিসির মাধ্যমে বাসগুলো চালু করে। তারপর নারীদের নিরাপত্তার দিকগুলা নিশ্চিত করা হয়েছে। যদি মেয়ে ড্রাইভার হেল্পার থাকে, মেয়েদের একটা নিরাপত্তা নিশ্চিত হবে, মেয়েরা রাতের বেলা সেফলি যাতায়াতটা করতে পারবে। উদ্বোধন শেষে পিঙ্ক বাস কালুরঘাট থেকে পতেঙ্গার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বনশ্রী হালদার, ৭১। নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বগুড়াতেও বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ। সাইদ, বাস নিয়ে কি প্রতিক্রিয়া দেখেছেন? কতগুলো বাস চালু হয়েছে নারীদের জন্য? যেমনি আপনাকে ধন্যবাদ। আমি আছি বগুড়ার শেরপুর উপজেলার ধনুটমোড় এলাকায়। আমার পিছনে দেখছেন যে গোলাপি রঙের যে বাসটি আছে, সেই বাসটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই যাত্রীদের নিয়ে বগুড়ার মাটিডালির উদ্দেশ্যে রওনা হবে এবং বগুড়ায় কিন্তু গতকাল দুটি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। আমরা যেটা দেখেছি যে বগুড়ার মোকামতলা থেকে মাটিডালি বনানী পর্যন্ত এবং বগুড়ার শেরপুরের ধনুট মোড় থেকে মাটিডালি পর্যন্ত এই দুটি বাস সার্ভিস প্রাথমিকভাবে দিবে এবং পর্যায়ক্রমে এর সংখ্যা বাড়ানো হবে। আমরা কিন্তু এখন আছি যে বাসটি আজকে এখান থেকে ছেড়ে যাবে সেই বাসের ভিতরে, যদিও এই বাসের যাত্রী সংখ্যা এখন এই মুহূর্তে নেই, কেননা যে প্রচারণা খুবই কম ছিল এবং এ কারণেই এখনও যাত্রীদের সেই সাড়াটা পড়েনি। তবে কর্তৃপক্ষ আশা করছেন যে খুব দ্রুতই হয়তোবা এর যাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে এবং এখানে যেহেতু চালক এবং সুপারভাইজার, হেল্পার সবাই কিন্তু নারী এবং এই নারী হওয়ার কারণে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে কিন্তু যেতে পারবে এমনটি বলেছেন। আমরা চালকের সাথে যদি একটু ছোট করে বলতে চাই, আপনি এই যে চ্যালেঞ্জ নিয়েছেন, আজকে গাড়ি নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন, কেমন লাগছে আপনার? ধন্যবাদ। এটা একটা আনন্দময় বিষয়, কেননা বাংলাদেশে প্রথম আমি
নারী বাস চালক যে বড় গাড়ি চালাবো, বাইরের দেশে আছে। এটা শুধু সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। সে এটা বাইরের দেশে নারীরা যদি এত বড় বড় গাড়ি চালাইতে পারে তাহলে বাংলাদেশে কেন সম্ভব না? এই কারণে সে উদ্যোগ নিয়েছে বিআরটিসির মাধ্যমে বড় বাস সার্ভিস নারীদের জন্য। নারীরা বাসে উঠতে অনেক হয়রানি হয়, অনেক কষ্টের শিকার হয়, অনেক ইফটিজিংয়ে পড়ে। এই কারণে অনেক অনেক ধন্যবাদ। যেটি আপনি শুনলেন যে যিনি বললেন যে নারীরা যেন ইফটিজিংয়ের সুযোগ না হয় এবং হয়রানির শিকার না হয়, সে কথাটি কিন্তু তিনি বলেছেন। এবং আজকের এই বাস সার্ভিসের কারণে বগুড়ার সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সাড়া পড়ে গেছে। নারী পুরুষ থেকে আবু সাইদ, অসংখ্য ধন্যবাদ। খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। দর্শক, নারীদের জন্য বগুড়াতেও বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। ঐতিহ্যবাহী রাজশাহী সিল্কের সুদিন ফেরাতে বাংলাদেশ চীন যৌথ গবেষণা ও প্রযুক্তি সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজশাহী রেশম গবেষণা কেন্দ্র পরিদর্শন করে এ বিষয়ে আগ্রহ দেখিয়েছে চীনা গবেষক দল। আর রেশম শিল্প এগিয়ে নিতে সরকার আন্তরিক, তাই নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ, বললেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর প্রতিবেদন। সূক্ষ্ম বুনন, গুণগত মান ও আভিজাত্যের জন্য বিশ্বজুড়ে সমাদৃত জিআই পণ্য রাজশাহী সিল্ক। তবে একের পর এক কারখানা বন্ধ আর বিদেশি সুতার দাপটে এই ঐতিহ্যবাহী সিল্ক টিকিয়ে রাখাই মুশকিল, বলছেন উদ্যোক্তারা। তাই সিল্ক নিয়ে চীনের গবেষণা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে কিভাবে দেশের সিল্ক আবারও বিশ্ব দরবারে তুলে ধরা যায় তা নিয়ে কাজ করার আগ্রহ জানিয়েছে দুই দেশের গবেষক দল। আমাদের একটা রিসার্চ টিম ওখানে কাজ করে দীর্ঘদিন চায়নার প্রফেসরদের সাথে। তখন আমাদের মাথায় আইডিয়া আসে যে আমরা আমাদের রাজশাহীর এই সিল্কটাকে কিভাবে একটা লাক্সারি ফ্যাশনে আমরা নিয়ে যেতে পারি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাজশাহী রেশম গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন চীনের একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে তারা রাজশাহী সিল্কের প্রশংসা করেন। We also have the silk technical silk design and some silk pattern. We have many. I think we have many things to do in the future, and it can take the Bangladesh and the Chinese relationship. এ নিয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জানান, রেশমের বর্তমান অচল অবস্থা থেকে বের হয়ে আসতে চায় বর্তমান সরকার। আমরা কোন জায়গায় আসলে প্রতিবন্ধকতা, কেন আমরা এটা ডেভেলপমেন্ট করতে পারছি না, আমাদের এই প্রোডাক্টগুলোকে যেমন ইন্টারন্যাশনাল মার্কেটেও নিয়ে যেতে পারছি না, আমাদের গবেষণার কোথায় ঘাটতি আছে, চায়নার যে টেকনোলজি, তাদের যে ফ্যাশন ডিজাইনিং, আমাদের যে মার্কেট প্রমোশন করা, ইভেন কি লোকাল এন্টারপ্রেনার যারা আছে তাদেরকেও বিভিন্নভাবে সহযোগিতা করার ক্ষেত্রে এই সফরটা, তাদের প্রযুক্তি, তাদের অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারবো। রাজশাহী রেশম গবেষণা কেন্দ্রে মোট 42টি মেশিনের মধ্যে মাত্র 5টি পরীক্ষামূলকভাবে চালু আছে। সরকারি উদ্যোগে দ্রুতই আরও 20টি মেশিনে রেশম উৎপাদনের আশ্বাস দেন প্রতিমন্ত্রী। রাশিদুল হক রুশো, 71, রাজশাহী। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।